দর্শক সালাম, শুভেচ্ছা। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ দুটি ফেসবুক চ্যানেল এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আপনারা জেনে গেছেন অলরেডি নিশ্চয়ই যে নির্বাচন কমিশন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2025 জারি করেছে এবং নিশ্চয়ই এই সময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এক্ষেত্রে এই দেশের দুজন প্রখ্যাত নাগরিক এবং তারা জানেন যে ইতিমধ্যে আপনারা বিভিন্ন বিষয়, সমসাময়িক বিষয় এবং রাজনৈতিক বিষয়গুলোতে তারা তাদের মতামত দিয়ে আপনাদের মধ্যে পরিচিত হয়েছেন। প্রথমে আছেন আমাদের সাথে প্রফেসর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ এবং সাবেক সচিব আবু হেনা মোহাম্মদ শহীদ খান। আপনাদের দুজনকে আমাদের পক্ষ থেকে, আমাদের লক্ষ লক্ষ দর্শকের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আমি প্রথমেই শুরু করতে চাই আবু আলম শহীদ খানের মাধ্যমে, যে নির্বাচন কমিশনের এই যে আজকে যে তারা যে সব নীতিমালাটি জারি করলো, বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় হাইলাইটেড রয়েছে। কেউ কেউ হাইলাইট করেছে যে 21 বছর বয়সেই হওয়া যাবে নির্বাচন পর্যবেক্ষক। 21 বছরটা একটু মানুষের কাছে একটু বাড়ি খায় বোধ হয়। তারপর অনেক জায়গায় বলা হচ্ছে যে 96টি সংস্থাকে ইতিমধ্যে তাদের পর্যবেক্ষক হওয়ার যে রাইট সেখান থেকে বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের নিবন্ধিত 96টি পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করেছে কমিশন। এই পুরো বিষয়টাই আমি স্যার আপনার কাছে একটু জানতে চাই যে এটার মাহাত্ম্য কি। এই সময় এসে নির্বাচন কমিশন কি ইলেকশনের প্রস্তুতির পার্ট হিসেবে করছে, এবং এর ভেতর আদ্যপান্ত নিশ্চয়ই আমরা জানার চেষ্টা করব। প্রথমে জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। এটা অবশ্যই একটা নির্বাচন যে ভবিষ্যতে হবে সেই নির্বাচনের পার্ট হিসেবে নির্বাচন কমিশন এটা করতে যাচ্ছেন। আর প্রশ্ন হলো যে তাদের কতটা সদিচ্ছার সাথে তারা এটা করছেন, বা নির্বাচন সুষ্ঠু, সুন্দর, ভালো নির্বাচন করার জন্য তারা এটা করছেন কিনা, এরকম একটা প্রশ্ন হয়তো আসতে পারে বিভিন্ন বিষয় যখন আমরা আলোচনা করব। ধরেন 21 বছর বয়স হলে পর্যবেক্ষক হওয়া যাবে, এটা হতে পারে। 21 বছর বয়স হলে তিনি যদি ভোটার হতে পারেন, তিনি ভোট পর্যবেক্ষকও হতে পারেন। বাট আরো একটু ম্যাচিউরড এজে যদি পর্যবেক্ষক করা হয়, আগে যা ছিল সেখানেও রাখতে পারতেন। বাট নতুন করে সকলেই তো আর 21 বছর বয়সের হবেন না। এরকম সংস্থা থাকবে, তাদের হয়তো বিভিন্ন বয়সের লোকজন থাকবেন। তো এটা একটা ভালো সূচনা হতে পারে। দেখতে হবে যে এটা হওয়ার ফলে কি ধরনের কার্যক্রম তারা করছেন, কি ধরনের অ্যাটিটিউড তারা নিচ্ছেন, সেটা দেখতে হবে। আর একটা যেটা বললেন যে তারা যে 96টা বা 93টা প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করে দিল এক খোঁচায়, সেটা এই জন্য হয়তো করতে পারে যে আগের 3টি নির্বাচন যেহেতু নিয়ে অনেক বিতর্ক হয়েছে, এবং সেই বিতর্কিত নির্বাচনে যারা মোটামুটি পর্যবেক্ষক ছিলেন তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হলো এবং নতুন করে এখন নিবন্ধন করা হবে। তারা হয়তো যাচাই বাছাই করে এখন নিবন্ধন করবেন। সেটাও ধরেন যে এক খোঁচায় বাতিল না করে যাচাই বাছাই করে বাতিল করলে এটা বেটার হতো। তারা তাদের যে সদিচ্ছা সেটা প্রকাশ করতে পারতেন। ঠিক আছে, আমরা একটু দেখি, তাদেরকে একটু সময় দেন। যেহেতু তারা সকলের নিবন্ধন বাতিল করেছেন, কারো কারো হয়তো নিবন্ধন ছিল না, ওই পিরিয়ডে তাদের নিবন্ধন ছিল না, এই জন্য তারা হয়তো এখন তাদেরকে বাধ্য করেছেন সকলের নিবন্ধন বাতিল করে দেওয়া হোক। আমি যতদূর জানি যে ধরেন এই নিবন্ধনের মধ্যে কিন্তু তৎকালীন যারা নিবন্ধিত ছিলেন এদের মধ্যে এমন অনেক সংস্থা আছে যারা সরাসরি অন্য রাজনীতির সাথে যুক্ত ছিলেন, এবং তাদের নিবন্ধন কিন্তু বাতিল করা হয়নি এবং তাদেরকে পর্যবেক্ষণ করার সুযোগ দেওয়া হয়েছে। এবং 2-1 পর্যবেক্ষক যারা প্রতিষ্ঠান ছিল তাদের কেউ কেউ এখন কিন্তু ইয়েতে আছেন, উপদেষ্টা পরিষদে আছেন। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে হবে। আলোচনার মধ্যে দিয়ে আমরা হয়তো পরিষ্কার হব যে তারা কি চান এবং কেন এটা করছেন। বাট এটার সাথে ভালো নির্বাচন করার একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটাকে পরিষ্কার করতে হবে যে আমরা ভালো কিছু করার জন্য এটা করছি। এখন আমাদের দেশের সমস্যা হলো যে আমাদের যে কোনো কর্তৃপক্ষ যাদের কাছেই ক্ষমতা আছে তারা যখন কিছু করেন তখন তো কোনো কনসালটেশন করেন না, কারোর সাথে কথা বলার প্রয়োজনীয়তা মনে করেন না। আমরা কোনো তো গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে নেই। আপনি যে ঠাস করে একজনের নিবন্ধন বাতিল করে দিলেন, তাকে তো আপনি বলতে পারতেন, তার কাছে ব্যাখ্যা চাইতে পারতেন। এটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়াটা সংগত ছিল। আমি আমি 2 মিনিটের জন্য একটু আপনার কাছে আপনার আবার দৃষ্টি, যেটা 21 বছরের কথা আপনি বলছেন, মানুষের মনে একটা সন্দেহ এবং যেটা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে আলাপ হচ্ছে যে
এনসিপি নতুন যে পার্টি, তারা যে কোনো কিছুতেই বয়সটা কমের দিকে রাখতে চায়। এমপি হওয়ার বয়স সীমাও তারা কমাতে চায়, তারা 19 বছর 21 বছরের মধ্যে আনতে চায়। তো সেই জন্য কি নির্বাচন, যে নতুন যারা রেজিস্ট্রেশন পাবে পর্যবেক্ষণের, এটার সঙ্গে কোনো মিল থাকতে পারে কিনা মানুষ সন্দেহের চোখে দেখে। এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে আদিলুর রহমান বর্তমান উপদেষ্টা, তিনি তার নির্বাচন পর্যবেক্ষণ এর আগে তিনি সম্পৃক্ত ছিলেন। তো সেই ধারা বলতে কি, যে এর আগের গভর্নমেন্ট যেটা ছিল তার এন্টি ধারা কেউ হলে সেটাই মাপকাঠি, যে তারা এখন থেকে যাবেন, আর তার যদি মতাদর্শের কেউ হয় তাহলে তারা এক খোঁচায় বাদ করবেন। ব্যাপার কি এরকম কিনা, এটা একটু আমি 2 মিনিট আপনার কাছ থেকে জেনে আমি নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের কাছে যেতে চাই। না, ভোটারদের বয়স কমানো, এমপিদের নির্বাচিত হওয়ার যোগ্যতাতে যে বয়স আছে সেটা কমানো, এসব নিয়ে এনসিপি তো কথা বলতে। এনসিপি একটা নতুন রাজনৈতিক দল এবং তারুণ্য নির্ভর দল, এবং তারা একটা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের আমরা চিনতে পেরেছি, তাদেরকে আগে হয়তো আমরা তেমন ভাবে চিনতাম না, এবং তারা এখন একটা রাজনৈতিক দল করেছে। একটা সফল গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার যখন কথা আসে তখন তাদেরকে অবশ্যই বলা হবে যে তারা নেতৃত্বে ছিলেন, এবং অন্য রাজনৈতিক দল এবং অনেকেই ছিলেন, এবং তারা 15 বছর ধরে বা 17 বছর ধরে বা 10 বছর ধরে তারা কিন্তু আন্দোলনে ছিলেন, আন্দোলন সংগ্রাম করে চলেছেন। এখন এই এনসিপি একটা নতুন দল হিসেবে তারা একটা প্রেফারেন্স পাচ্ছেন সরকারের কাছে, সেটা বোঝাই যায়। তারা এখনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়, তারপরেও তারা ঐক্যমত্যের যখন আলোচনা হয় সেখানে তাদেরকে গুরুত্ব দিয়ে ডাকা হয়। ধরেন যখন বিএনপি কে ডাকা হয়, জামাতে ইসলামীকে ডাকা হয়, ওই দিন তাদেরকে ডাকা হয়। অন্য কোনো আরো অন্যান্য ছোটখাটো যে রাজনৈতিক দলগুলো আছে বা ছোট বলে ইয়ে নেই, যে রাজনৈতিক দলগুলো নিবন্ধিত আছে তাদেরকে কিন্তু ওই দিন ডাকা হয় না। তারা যখন কোনো প্রোগ্রাম দেয় সেই প্রোগ্রামে একটা সাপোর্ট গভর্নমেন্টের পক্ষ থেকে আসে, তাদেরকে পানি খাওয়ানো হয়, খাবার দেওয়া হয়, ঠান্ডা পানি দিয়ে তাদের ইয়েটা চেষ্টা করা হয় ঠিক করার। তো এখন ধরেন যে এই যে রাজনৈতিক দলটা, সেই দলটার একটা বড় সাপোর্ট তো সরকারের পক্ষ থেকে আসবে, এবং আমরা এটা তাদের যে বিভিন্ন পদযাত্রা হচ্ছে বা মার্চ টু গোপালগঞ্জ যেটা হলো, সেখানে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে তাদেরকে সকল ধরনের সহযোগিতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, সবকিছু দেওয়া হচ্ছে। আজকে বরিশালে তো একেবারে সেনাবাহিনী, পুলিশ, বিজেপি সকলে মিলে তাদের নিরাপত্তার ব্যবস্থাটা করেছেন, যেটা অন্য কোনো রাজনৈতিক দলের ব্যাপারে বা রাজনৈতিক প্রোগ্রামের ব্যাপারে আমরা করতে দেখিনি। সুতরাং এনসিপি কোনো দাবি করলে এটা একটা গুরুত্ব পাবে, এবং গুরুত্ব নিয়েই হয়তো নির্বাচন কমিশন এটা করেছেন। এটাতে এটা এখন বলা যায় যে হ্যাঁ ঠিক আছে, এনসিপি দাবি করেছিল, দাবি মেনে নিয়েছেন, এই কারণে এটা গুরুত্ব পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তারপরে 21 বছর হওয়ার পরে আমরা দেখতে চাই যে কি হলো। এখন আদিলুর রহমান সাহেবের কথা যেটা বললেন, যে ওনার একটা ছিল নির্বাচনী পর্যবেক্ষণ, ওটাকে গত রেজিমে যারা চলে গেছেন, যেটাকে আমরা ফ্যাসিস্ট রেজিম বলি, তারা তাকে নির্বাচনী পর্যবেক্ষক থেকে বাদ দিলেন। সেই অভিমানের আগে বা কবে দুঃখে উনি কিছু করেছেন কিনা এটা উনি ভালো বলতে পারবেন, আর উনি তো এটা নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করলে উনি বলবেন যে এরকম কিছু না। তারা এটাকে যেটা বলতে চাইবেন যে আচ্ছা ঠিক আছে, আমরা সবকিছু বাতিল করে আবার নতুন করে শুরু করতে চাই। এই বিষয়টা আমি একবারই বললাম যে আপনি বাতিল করার আগে অবশ্যই তাদেরকে শোকজ করা উচিত ছিল, বা তাদের ব্যাখ্যা চাওয়া উচিত ছিল, বা তাদের সাথে কথা বলা উচিত ছিল। এই বাতিলের বিষয়টা গণতান্ত্রিক হয়নি। যেটা গণতান্ত্রিক হয়নি সেটা তো ফেসিবাদী হয়ে গেছে বা স্বৈরতান্ত্রিক হয়ে গেছে। এই দিকগুলোতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ আবুল মুশফিককে। আবার নিশ্চয়ই আসবো আপনার কাছে। আমরা যে আপনি যেহেতু এনসিপির যে এখন যে পদযাত্রা চলছে সেটা নিয়ে বলছিলেন, বাংলাদেশে এটা একটা ব্যতিক্রমী ঘটনা যে কোনো রাজনৈতিক দলকে এত বেশি সুসজ্জিত ভাবে রাষ্ট্র নিরাপত্তা দিয়ে প্রোগ্রাম করছে, রেয়ার। জানি না পজিটিভ দিকও থাকতে পারে। আমি যাচ্ছি প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর কাছে। আমি স্যার আপনার কাছে একটু জানতে চাবো যে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের যে বিধিমালা, সেখানে একটা জায়গায় বলা হচ্ছে যে ইতিপূর্বে যেসব পর্যবেক্ষক সংস্থা উদ্দেশ্য প্রণোদিত হইয়া প্রতিবেদন দাখিল করিয়াছেন তাহাদের নিবন্ধন দেওয়া যাইবে না। এই বিষয়টা কেন আনা হয়েছে, বা আসলে বিষয় আর কিছু আছে কিনা? যে হ্যাঁ, এর আগের 3টা নির্বাচন আমরা সবসময় বলেছি, আগের জামানায় আমরা বলেছি, আওয়ামী লীগের সময় বলেছি যে নির্বাচনগুলো খুবই কলঙ্কিত নির্বাচন, বাট এখন ওইগুলোকে এনে এই নীতিমালা একটা ধারা যুক্ত করাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ক্যাচটা বোধহয় এখানেই। আপনার গত যে নিবন্ধন নীতিমালা ছিল
তার সঙ্গে এখানে কিছু কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে, যেমন বয়সের ব্যাপারটা। প্রার্থীর যোগ্যতা 25 বছর হতে হবে, সেটার সঙ্গে মিল রেখে ইরশাদুল হক সাহেব যখন নির্বাচন কমিশনের সচিব ছিলেন তখন তিনি এই নীতিমালার খসড়া প্রথম প্রস্তুত করেন এবং সেখানে বলেছিলেন যে একজন পর্যবেক্ষক তাকে 25 বছর সার্টিফিকেট এজ সেটি হতে হবে। এখন সেটা নামিয়ে 21 করা হচ্ছে, অর্থাৎ প্রার্থীর যোগ্যতার সঙ্গে মিল এখন পর্যন্ত আমরা জানি নেই। তারপর যে বিষয়টি সেটি হচ্ছে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। এখন এসএসসি পাস এর বদলে এখন বলা হচ্ছে এইচএসসি পাস হতে হবে। এটা ভালো, কারণ মানুষের পড়াশোনার হার আগের চেয়ে অনেক বেড়েছে, সেটা ঠিক আছে। কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে রিপোর্ট প্রদান করবার তো কোনো কারণ আছে বলে আমি মনে করি না, কারণ যা পর্যবেক্ষণ করবেন তাই আপনি আপনার পর্যবেক্ষকদের বিবেচনায় যে অ্যাভারেজ চিত্রটা আসবে সেটা তুলে ধরবেন। আপনার উদ্দেশ্য প্রণোদিত বলতে কি বোঝাচ্ছে কমিশন সেটাও কিন্তু পরিষ্কার করা হয়নি এখানে। এক, দ্বিতীয়ত এটা একটা হাতের পাঁচ রেখে দেওয়া হয়েছে হয়তো, কারণ আমি জানি যে প্রক্রিয়া, কারণ আমরা তো আপনার সেই 96 12ই জুন যে সপ্তম সংসদ নির্বাচন, তখন থেকে সক্রিয়ভাবে আমরা নির্বাচন পর্যবেক্ষণের কাজ করছি। এর আগে 15ই ফেব্রুয়ারি নির্বাচনটি আমরা অ্যাভয়েড করেছি, পর্যবেক্ষণের আওতায় নেইনি যেহেতু ওটা নিয়ে সমস্যা ছিল। তো যাই হোক, যেমন আপনার 24-এ যে 7 জানুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে আমরা আপনার যে পূর্ণাঙ্গ প্রতিবেদন সেটি জমা দেয়া থেকে বিরত থেকেছি অন প্রটেস্ট। আমরা শুধুমাত্র একটি ন্যূনতম শর্ত যেটি যে আপনার একটি ইন্টারিম রিপোর্ট দিতে হয় সেটি আমরা দিয়েছি। আমরা বিরত থেকেছি এই জন্য যে আমাদের কাছে মনে হয়েছে যে নির্বাচনটি আপ টু দ্য মার্ক নয়। এখন আপনার কোন সংগঠন যদি মনে করে আপ টু দ্য মার্ক, এটা তাদের প্রেরোগেটিভ, তারা যদি সেটা দিয়ে থাকেন এটা তো অপরাধ হতে পারে না। আপনার যে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাগুলো ধরুন 90-র দশক থেকে কাজ করছে, যেমন আপনার আমাদের মাননীয় উপদেষ্টা শামীম মোর্শেদের সংগঠন ব্রতি, কিংবা আমাদের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র তার সংগঠন, বা চৌধুরী রফিকুল আবরার মহোদয় আমাদের মাননীয় উপদেষ্টা তাদের সংগঠন আপনার অধিকার, কিংবা ডেমোক্রেসি ওয়াচ, কিংবা মানে তালিয়া রহমান এবং শফিক রহমানের, এবং সেই সঙ্গে আপনার খান ফাউন্ডেশন, মোমেন খান ফাউন্ডেশন, যেটি পরিচালনা করেন রুকসানা খন্দকার, আমাদের বিএনপি বর্ষিয়ান নেতা ডক্টর মঈন খানের সহধর্মিনী। এখন সেই সংগঠনগুলোর মধ্যে আমি জানি যে গত নির্বাচন কমিশন আপনার ডেমোক্রেসি ওয়াচ এবং খান ফাউন্ডেশনের যে অভিজ্ঞতা সেটা মূল্যায়ন করে তাদের কিন্তু নিবন্ধন প্রদান করেছিল। এখন বিমাতা সুলভ আচরণ করেছিল অধিকারের প্রতি, অধিকারকে নিবন্ধন দেয়নি তারা, এবং সে কারণে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ থেকে অধিকার বঞ্চিত হয়েছে। এবং এইবার আমরা দেখলাম যে এই যে 96টি সংস্থাকে নিবন্ধন প্রদান করা হয়েছিল তাদের মেয়াদ কিন্তু আরো কয়েক বছর ছিল। এখন সেই মেয়াদ কালীন সময়ে অধিকার যেহেতু নিবন্ধনহীন, সুতরাং তারা পর্যবেক্ষণ করার সুযোগ পাবে না, বা আপনার ফেমা তারা পর্যবেক্ষণ করার সুযোগ পাবে না। তো সুতরাং সেই কারণে হয়তোবা এই বক্স অফ প্যান্ডোরা আবার নতুন করে খোলা হয়েছে, এবং এটারও একটা আপনার রাজনীতি আছে, সে বিষয়টা বুঝতে হবে। ব্রডলি আমরা দেখেছি যে পরস্পর বিরোধী স্টেটমেন্ট হাজির করতে দুই পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে কিছু সংগঠনকে বলা হতো যেটা আওয়ামী লিনিং আপনার সংগঠন, আবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হতো এগুলো বিএনপি লিনিং সংগঠন। তো আমরা এর অবসান চাই। আসলে পর্যবেক্ষক তিনি পর্যবেক্ষণ করে যে পর্যবেক্ষণ লব্ধ যে উপাত্তগুলো সেগুলো তিনি হাজির করবেন, বা আমি
স্যার আমি একটু ইন্টারফেয়ার করতে চাই, দর্শকদের জন্য পরিষ্কার করতে চাই, তাহলে কি আওয়ামী লীগ সময় আওয়ামী লীগ যেটা করেছে যে তার মতো করে পর্যবেক্ষকদের যা ইস্যুতে প্রভাব খাটিয়ে রাখতে দিয়েছে, তার মতের বাইরেদের বাইরে রেখেছে, এখন কি আপনার তা মনে হচ্ছে আবার যে একই ট্রেন্ড কিন্তু একটু ভিন্ন হয়েতে, এরকম বলতে যাচ্ছেন আপনি? একই মুদ্রার এপিটোপিট। আপনার এই যে অধিকারকে আপনার রিহ্যাবিলিটেট করতে হবে, সেই কারণে আপনার সবার নিবন্ধন বাতিল করে দিতে হয়েছে। মানে ফর এক্সাম্পল, কেউ যদি এভাবে ব্যাখ্যা করেন, আপনি চুক্তিটা হাজির করবেন কি বলে যে এটা সঠিক নয়। আপনার তার উপর আবার একটা বিষয় আছে, আপনি ক্ষমতায় আছেন, তো সেই ক্ষমতার রিফ্লেকশন নির্বাচন কমিশনের বিধিমালায় কেন রিফ্লেক্টেড হবে, সেই বিষয়গুলো কিন্তু উঠবে ন্যাচারালি, কারণ পাবলিক ডোমেইন। এবং খেয়াল করেন সেখানে বলা আছে পর্যবেক্ষণ নীতিমালায় যে আপনার গণবিজ্ঞপ্তি প্রদান করা হবে এবং সেখানে কারো কোনো আপত্তি থাকলে সেগুলো আপনার হাজির করতে হবে। তো সেই জন্যে পাবলিক ডোমেইনে যখন বিষয়টা এসছে, সুতরাং এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা উঠবে, এটাই স্বাভাবিক। আমি একটু এই বিষয়টা আবারও একটু আবু আলম শহীদ খানের সাথে মোহাম্মদ শহীদ খানের কাছে যেতে চাই। স্যার যে প্রফেসর নাজমুল হাসান করিমুল্লাহ যে এই অবজারভেশনটা দিল, তার সাথে আমি একটু স্যার আবার যোগ করতে চাই জনাব মোহাম্মদ শহীদ খানের কাছে, যে দেখেন ইলেকশন কমিশন নিয়ে আমরা যেহেতু কথা বলছি, আপনি বলছিলেন যে হয়তো ইলেকশনের একটা প্রস্তুতি নিয়েই তারা এটা করছে। গত মাসের 13 তারিখে লন্ডনে একটা মিটিং এর পরে ইলেকশনটা ফেব্রুয়ারিতে হতে পারে এরকম একটা হাইপ উঠেছে দেশে, এটা স্বাভাবিক। কিন্তু গভর্নমেন্টের দিক থেকে অফিসিয়াল কোনো ডিক্লারেশন নেই। ইভেন ইলেকশন কমিশন ইসি এখন বললে চিফ ইলেকশন কমিশনার তিনি বলেছেন যে তিনি এই ধরনের কোনো রিকোয়েস্ট পাননি যে ইলেকশন ফেব্রুয়ারিতে। তো এই ক্ষেত্রে স্যার আপনি কিভাবে দেখছেন বিষয়টা, একটু কাইন্ডলি জনাব আবু আল মোহাম্মদ শহীদ খান। আমাদের কাছে তো নির্বাচনের চারটা ডেট আছে, একটা ডিসেম্বর, তারপরে ফেব্রুয়ারি নতুন করে আসলো, এর আগে এসেছিল এপ্রিল, তার আগে জুন। তো প্রথমটা ছিল যে অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন। এখন দেখা যাচ্ছে ঐক্যমত্য কমিশনের বৈঠকে অল্প কিছু সংস্কারের অনেক বেশি হয়ে গেছে। 164টার মধ্যে 100-র বেশি ব্যাপারে তাদের মোটামুটি ঐক্যমত্য হয়েছে। সুতরাং সেটা হয়ে থাকলে এটা ডিসেম্বরে একটা নির্বাচন করা যেতে পারে। আর লন্ডন বৈঠকের পরে আসছে ফেব্রুয়ারি, তারপরে উনি নিজে বলেছিলেন যে এপ্রিল, জুন মাস নিয়ে যেহেতু অনেক আলাপ আলোচনা হচ্ছিল, জুন। এই চারটাই এখনো আছে এবং প্রত্যেকটাই শর্তে আবদ্ধ, যে এই পরিমাণ উন্নতি হলে, এই পরিমাণ প্রিপারেশন হলে এবং স্যাটিসফ্যাক্টরি প্রিপারেশন, সন্তোষজনক প্রিপারেশন বা সম্পূর্ণ প্রিপারেশন নেওয়া গেলে তখন এগুলো হবে। সুতরাং আপনি ইলেকশনের দিন তারিখ কন নিয়ে আমরা এখনো নিশ্চিত নয়। ইলেকশন কমিশনও কিছু ডিক্লেয়ার করেনি, কারণ ডিক্লেয়ার করার সময় হয়নি। ডিসেম্বরে যদি ইলেকশন করতে হয় তাহলে 90 দিন বাদ দেন যদি আপনি ডিসেম্বরের শেষার্ধে, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আপনি সেপ্টেম্বরের শেষ দিকে শিডিউল ডিক্লেয়ার করার একটা ব্যাপার থাকবে। যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে আরো 2 মাস আপনি সময় পাচ্ছেন বা 1.5 মাস সময় পাচ্ছেন। যদি এপ্রিল হয় সেভাবে আপনি ব্যাক ক্যালকুলেশন করতে পারবেন। সুতরাং ইলেকশন কমিশনের কাছে নির্দিষ্ট কোনো ডেটের প্রত্যাশা করাটা এখন ঠিক হবে না, কারণ ইলেকশন কমিশন তো শিডিউল ডিক্লেয়ার করবে একটা 60, 65, 70 দিনের সময় নিয়ে, 50 দিনও হতে পারে। তো সে কারণে আমরা ওইখানে যাচ্ছি না। বাট ইলেকশনের একটা প্রিপারেশনের ব্যাপারে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তার প্রেস সেক্রেটারি বলেছেন যে পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইলেকশনের সকল প্রিপারেশন ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলা হচ্ছে। এখন নির্বাচন পর্যবেক্ষক নিয়ে ইলেকশন কমিশন যেটা করছেন সেটা তাদের প্রাইমারি ওয়ার্ক হিসাবে আপনি ধরতে পারেন। বাট আমি আগেই বললাম এইভাবে সকলের যাদের ছিল, রেজিস্ট্রেশন ছিল, নিবন্ধন ছিল, তাদের সকলের নিবন্ধন একটা কলমের কোচায় বাতিল করে দেওয়া কোনো গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে না। তাদের সাথে আলাপ করতে পারতেন, তাদের সাথে কথাবার্তা বলতে পারতেন, কারো কারো ব্যাপারে যদি তাদের বক্তব্য থাকতো সেই ব্যাপারে তারা ব্যাখ্যা নিতে পারতেন। এরপরে যখন তারা নতুন করে নিবন্ধন করবেন তখন নতুন যেগুলো শর্ত দিলেন তার মধ্যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যারা রিপোর্ট দিয়েছেন এই শর্তটা খুবই ভেগ, আচ্ছা, এবং এইটা দিয়ে আপনি যে কোনো দিকে যেতে পারেন। আপনি যে কারোর ব্যাপারে বলতে পারেন যে তার প্রতিবেদন উদ্দেশ্যে প্রণোদিত মনে হয়েছে, সুতরাং তাকে দেওয়া গেল না। এই যে আপনার হাতে ইলেকশন কমিশন বলেন বা যে কোনো কর্তৃপক্ষ বলেন, তাদের হাতে যখন আপনি কোনো ক্ষমতা দেন বা ক্ষমতা রেখে দেন এটার অপপ্রয়োগের সুযোগ আছে, তখন কিন্তু আমরা দেখেছি যে যারা কর্তৃত্বে থাকেন তারা এই ক্ষমতার অপপ্রয়োগ করেন। উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট, এটা খুবই ব্যাগ কথাবার্তা। এরকম
রিপোর্ট তো ইলেকশন কমিশনের কাছে দেওয়া হয়, রিপোর্ট অ্যাকসেপ্ট করা, রিপোর্টের ব্যাপারে মন্তব্য করা, এটা তাদের দায়িত্ব। কারণ সবাই যে একই রকম রিপোর্ট দিবেন এরকম হয় না। এবং আমাদের যে পর্যবেক্ষকরা আছেন তারা তো বাংলাদেশের সমস্ত নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারেন না। তারা যে সমস্ত জায়গায় পর্যবেক্ষণ করেন সেখানে যা দেখেন সেটার ভিত্তিতে তারা রিপোর্ট করেন। সুতরাং রিপোর্টের মধ্যে কিন্তু তফাৎ থাকতে পারে, তফাৎ হওয়া স্বাভাবিক, কারণ তারা যেটুকু পর্যবেক্ষণ করবেন তার উপরে রিপোর্ট দেবেন। এই জন্য আমাদের যে পর্যবেক্ষকরা আছে, আর একটু যদি ভালো করে আলোচনা করা যায় তাহলে 96 বা 100 জন পর্যবেক্ষক যদি থাকে তাদেরকে বলে দেওয়া যায় যে আপনারা 300 সিট আপনারা এই 10টা করে করেন বা এই 20টা করেন, তখন কিন্তু আমরা ডুপ্লিকেশনটা বন্ধ করতে পারি এবং আমরা আরো ভালো রেজাল্ট প্রত্যাশা করতে পারি। 10টা সিটে যদি 2 জন 3 জন পর্যবেক্ষক করে 2টা 3টা টিম, তাহলে কিন্তু আমরা অনেক ভালো রিপোর্টও আশা করতে পারি। তো এগুলো আলাপ আলোচনার ব্যাপার, এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে এগুলোকে ফাইন টিউনিং করতে হবে। নিশ্চয়ই আমাদের আগের পর্যবেক্ষক নিয়ে কথা হতে পারে, কথা থাকতে পারে, সেগুলো যাতে পুনরাবৃত্তি না হয়, সেরকম যাতে সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি, এইটা অবশ্যই আমাদেরকে করতে হবে। বাট এটা আলাপ আলোচনার ভিত্তিতে করতে হবে, সকল স্টেক হোল্ডারের সাথে কথা বলে এটা করতে হবে। ধন্যবাদ জনাব আবু আল মোহাম্মদ শহীদ খান আপনাকে। আমরা নিশ্চয়ই এই বিষয়ে সামনে আরো রাজনৈতিক দলগুলোর রিয়েকশন দেখবো এবং এটা নিয়ে আরো কথাবার্তা সামনে হবে। আজকে আপনাদেরকে এই জায়গায় আমরা ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের দর্শকদের পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাদের দুইজনকে, নাজমুল হাসান, নাজমুল হাসান করিমুল্লাহ এবং আবু আলম মোহাম্মদ শহীদ খান সাবেক সচিব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম রইল।